সর্বোপরি সঙ্গীতের অ আ ক খ শেখার পর অনেকেই রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল গীতিতে পদার্পণ করেন। অনেকে বা চেষ্টা করেন নজরুল গীতি গাওয়ার, কিংবা হয়তো পেরেও ওঠেন না, কিংবা এই পারা আর না পারার মাঝে অনেকে হারিয়েও যেতে পারেন। কিন্তু আজ একটু জানার চেষ্টা করব এই সব মেকি শিল্প এবং শিল্পীর সঙ্গে একই সঙ্গে নজরুল গীতির পার্থক্য কোথায় এবং নজরুল গীতির তারতম্য কতটা গভীর, সেটাও জানার চেষ্টা করব। নমস্কার, আমি অঞ্জন। আপনারা দেখছেন এখন ঠিক ট্রাইব টিভি বাংলায় বিশেষ অতিথি অনুষ্ঠান। আমাদের সঙ্গে রয়েছে ইতিমধ্যেই মাননীয় বাবলু সরকার, একাধারে সঙ্গীত শিল্পী, অন্যদিকে একজন শিক্ষক, ইংরেজি শিক্ষক। আমি প্রথমেই বাবুবাবু আপনাকে স্বাগত জানাই ট্রাইব টিভি বাংলায়, এবং তার সঙ্গে সঙ্গে প্রথম যে বিষয়টা জানার চেষ্টা করবো তা হলো, একদিকে আপনি শিক্ষক, যে পরিচয় আপনার দিলাম আমি, একদিকে শিক্ষক, অন্যদিকে আপনি সঙ্গীত শিল্পী, দুটোকে ঠিক কিভাবে ম্যানেজ করেন? অ্যাকচুয়ালি এটা ম্যানেজ করা খুব কঠিন কাজ বলে আমার মনে হয় না। কারণ ভালো শিক্ষক হতে গেলে তার যে বিশেষ বিশেষ গুণগুলো দরকার, সেগুলো এই সঙ্গীত শিল্পীদেরও থাকা দরকার। এই দুটো বিষয়েই যে একটা আর্ট, যেমন সঙ্গীত শিল্পী হতে গেলে একটা ভালো আর্টের জ্ঞান রয়েছে দরকার, শিক্ষকতার ক্ষেত্রেও আমার মনে হয় শেখানোর জন্য একটা আর্ট আছে। আর সর্বোপরি ভালো মানুষ হতে হবে, আর ভালো মনের মানুষ হলেই দুটোকে ব্যালেন্স করা যায় আমার মনে হয়। আর ব্যালেন্স করা হচ্ছে ভালোবাসা থেকে আসে। যেমন শিক্ষকতার প্রতি, ছাত্রদের প্রতি ভালোবাসা, আমি শেখাবো, আমি ভালো শিক্ষক, আমি ভালো করে শেখাবো, এটা একটা ব্যাপার, ভালোবাসা। আরেকটা হলো যে সঙ্গীতকে ভালোবাসা, মানে সঙ্গীত ভালোবাসি, অর্থাৎ সঙ্গীতকে ভালোবাসার জন্যে গাই, সঙ্গীতকে আমি গেয়ে আনন্দ পাই, মানুষকে শুনিয়ে আনন্দ পাই। এই ভালোবাসা, এটা থাকলে আমার মনে হয় দুটোকে ব্যালেন্স করা খুবই সম্ভব, যদি এই দুটো প্রফেশনের প্রতি, দুটো জিনিসের প্রতি যদি মানুষের ভালোবাসা থাকে। অত্যন্ত সুব্যাখ্যা করলেন। এবার আমি আরও একটা বিষয় যে জানার চেষ্টা করব, অনেক স্টুডেন্টসই আছে যারা কিনা পড়াশুনোর সঙ্গে সঙ্গে গান বাজনার সঙ্গেও জড়িত থাকে। সেক্ষেত্রে তাদের অভিভাবকরা কখনো অ্যাপ্রিসিয়েট করেন, কখনো বা একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করেন। তার মূল কারণ পড়াশুনো থেকে বাইরে বেরিয়ে যেন কেউ না যায়। সেক্ষেত্রে গার্জেনদেরকে আপনি কী মেসেজ দেবেন? ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন অ্যান্ড রিলেভেন্ট কোশ্চেন টু আওয়ার প্রেজেন্ট সেট আপ। আমার জীবনের কথা, ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি। একটা উদাহরণ, সেটা হচ্ছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা, তার আগের দিন গানের প্রোগ্রাম। আচ্ছা, এটা আমার জীবনে ঘটেছে। তো আমার বাবা গানটাকে খুব বেশি প্রিফার করতেন, মা বলতেন পড়াশোনাটা একটু আগে। তো মা রাজি ছিলেন না, কিন্তু বাবা লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে, মায়ের আড়ালে আমার সঙ্গে গানে যেতে হবে, গানে যেতে হবে, কিচ্ছু হবে না, পড়াশুনো ভালো হবে, পরীক্ষা ভালো হবে, এইভাবে কিন্তু আমাকে আমার মগজ ধোলাই করছিলেন। এবং আমি সেখানে কিন্তু গানে গেছিলাম, গানের প্রোগ্রাম করতে। তো তাতে দেখেছি পরীক্ষা খারাপ হয়নি। আর গানের জগৎ এমন একটা জগৎ, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে ওঠা বসা হয়। আর বিশেষত আমি যখন ছোটোবেলা থেকেই গান করি, ছোটোবেলাতে বিভিন্ন বয়স্ক লোকেদের সঙ্গে আমি আগে ওই ফোক গান, তারপরে যে আধ্যাত্মিক গান, যেগুলো হয়তো বাউল সঙ্গীত বা ওই ধরনের গানগুলো করতাম। বয়স্ক লোকেরা ভীষণ খুশি হয়েছে এবং আমি মনে হয় তাদের আশীর্বাদ পেয়েছি। তো আমার ব্যক্তিগত মতামত, এবং মনে হয় এটা সঠিক, যে গানটা পড়াশুনোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা তো হতে পারেই না, বরঞ্চ পড়াশুনো করতে করতে যখন মন একঘেয়েমি হয়ে যায়, তাহলে মাঝখানে একটু গানে বসলে মনটা আবার এনার্জাইজ হয়, আর একটু এনার্জি পায়, যদি গানের প্রতি ভালোবাসা থাকে। আমি প্রথমেই বলেছি ভালোবাসা, যদি গানের প্রতি ভালোবাসা থাকে, কখনোই, এটা আমি মানবই না যে গান পড়াশুনোর প্রতিবন্ধকতা হতে পারে, যেটা আমি ইনস্ট্যান্স সামনে দাঁড়িয়ে। একেবারে সহজলভ্য উদাহরণও নয়, আবার কঠিন উদাহরণও নয়। আজ আমরা যাকে পেয়েছি তিনি একাধারে শিক্ষক, অন্যধারে সঙ্গীত শিল্পী। বুঝতেই পারছেন দুটোকে ব্যালেন্সও তিনি করেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি সরাসরি বার্তা দিচ্ছেন অভিভাবকদের যে গান বাজনা করলে পরে পড়াশুনো কোনোভাবেই হ্যাম্পার হয় না। আর ঠিক সে কারণের জন্যই প্রথম দিন থেকে, প্রথম সময় থেকে, মাঝখানে একটা কথা একটু একেবারে, সেটা হচ্ছে এই বিষয়েই, সেটা হলো যে গান বাজনা, খেলাধুলা,
এগুলো যদি পড়াশুনোর প্রতিবন্ধকতা হতো, সরকার কিন্তু এই স্কুলে কো এডুকেশন সিস্টেম, তার মধ্যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো এনেছেন, যে ছাত্রদের অলরাউন্ড ডেভেলপমেন্ট, অ্যাকচুয়ালি মানুষের অলরাউন্ড ডেভেলপমেন্টের জন্যে শুধু পড়াশুনো অলরাউন্ড ডেভেলপমেন্ট করতে পারে না। হ্যাঁ, যে সে সঙ্গীত বুঝবে, সে খেলাধুলার মাঠে যাবে, অলরাউন্ড ডেভেলপমেন্ট হবে। তবে এক কথায় বুকিশ নলেজ এবং আউটার নলেজ দুটোর কথাই বলছি। ইয়েস, আমি সেটাই বলছি। এবং তার মধ্যে সঙ্গীত পড়ে, আউটার নলেজ বলতে সঙ্গীত পড়ে, সঙ্গীতের রস, যেটা মানুষ যদি না বোঝে তাহলে সে জীবনের রসই আমার মনে হয় তার কাছে মানে ফিকে থাকবে, বা তার কাছে অজানা থেকে যাবে। জীবনের যে রস, শুধু পড়াশোনার জীবনের রস, মানে লাইফ ক্যানট বি কমপ্লিটেড উইথ কি বুকিশ নলেজ অনলি, আমার এটা মনে হয়। ঠিক এই জায়গা থেকে আমার তৃতীয় প্রশ্ন আপনার কাছে থাকবে। একদিক থেকে আমরা কার্যত দেখে থাকি যত দিন যাচ্ছে মানুষের মধ্যে ট্যালেন্টের পরিমাণ যেমন বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে মেকি ট্যালেন্টও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ কার্যত সঠিক ট্যালেন্টের মাঝে কোথাও একটা বেশি পরিমাণে যারা অসাধু ব্যক্তি, যারা হয়তো সত্যি সত্যি সেই বিষয়গুলো সম্বন্ধে জানেনও না, কিন্তু তারাও হয়তো কোনো কারণে সামনে চলে আসছেন, এবং সঠিক যারা পর্যালোচনা করেন বা পড়াশুনো করেন এই সঙ্গীত নিয়ে, তারা কোথাও একটা হারিয়ে যাচ্ছে। তার সম্প্রতি উদাহরণ আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, বিশেষ করে ইউটিউবে তো এখন চারিদিকে দেখা যাচ্ছে এইসব বিষয়, বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে কি বলবেন? আমার মনে হয় যে সত্যিকারের যারা শিখে এসেছে তারা হারিয়ে যাবে, সেটা ফর দ্য টাইম বিং হতে পারে। সত্যিকারের যদি তার শেখাটা হয়, সেইভাবে যদি তালিম হয়, সঠিক গুরুর কাছে গিয়ে সে যদি শেখে, সে চিরতরে হারিয়ে যাবে, এটা আমার মনে হয় না। আর ইউটিউব থেকে যারা ওই আজকালকার তো নানান রকম সব টেকনোলজি বেরিয়েছে, গলাও নাকি শুনতে পাচ্ছি চেঞ্জ করে দেয়, তাল কেটে গেলেও নাকি শুনছি, তো এই যে এইগুলো অ্যাকচুয়ালি কোনো বাহাদুরের কথা নয়। যে করছে সে লোক সমক্ষে এসে বলতে পারবে না যে আমি খুব ভালো গান করি। আরেকটা কথা, লাইভ শো ওই সমস্ত শিল্পী কিন্তু করতে পারবে না, কারণ লাইভ শোতে আসলে পরে ধরা পড়ে যাবে তোমার কোথায় গলার বেসুরা হচ্ছে, কোথায় তাল কেটে যাচ্ছে, কোথায় গান লাগছে না, কোথায় মনকে টাচ করতে পারছে না। এটা কিন্তু ওই সমস্ত মেকি শিল্পীর দ্বারা একদমই সম্ভব নয়। সঠিক তালিম নিলে পরে সঙ্গীতের প্রতি ভালোবাসা, মোট কথা আমি সঙ্গীতের বলছি যেটা, যে সঙ্গীতের প্রতি যদি ভালোবাসা থাকে, সঠিক তালিম নিয়ে যদি যায়, তবে ফর দ্য টাইম বিং ওদের সাথে কম্পিটিশানে যে তার প্রচার বেশি হয়। আজকালকার যুগটা হয়েছে কি যে সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা এই ইয়ং জেনারেশন দেখতে পাচ্ছি সবসময় মোবাইল হাতে নিয়ে বসে আছে। এই যে ভিউটা বাড়ছে, এর ফলে তার শুনতে পাচ্ছি কিভাবে কি সব ইকোনমিক ব্যাপার স্যাপার আছে, ওগুলো আছে, মনিটাইজেশন হয় আর তারপরে রেভিনিউ, হ্যাঁ ওগুলো শুনেছি আছে। তো ওইগুলোতে এই ইয়ং জেনারেশন এত মোবাইল নিয়ে বসে থাকছে, তাদের কাছে পৌঁছচ্ছে, তারা ভিউ করছে, আর তারা ভাবছে বেশ ভালো করেছে গানটা। অ্যাকচুয়ালি যে ওই যে বললাম যে কারুকার্য এবং টেকনোলজি এটাকে সম্ভব করে তুলেছে, কিন্তু সত্যিকারের কি তারা শিল্পী? সত্যিকারে কি কোনোদিন তারা বলিউডে ডাক পাবে? সত্যিকারে কোনোদিন তারা টলিউডে ডাক পাবে? অসম্ভব। সত্যিকারে কোনোদিন বড় মঞ্চে তারা শিল্পী বলে গণ্য হবে না। এটাই আমার শেষ কথা। একেবারে বুঝতে পারছেন, অত্যন্ত দামি কথা, খুব সত্যি কথা এই বিষয়গুলো। তার কারণ এখনকার দিনে মেকি শিল্পী এবং সঠিক শিল্পীর মধ্যে আমরা অনেকেই ভাগ করে উঠতে পারছি না। ঠিক সে জায়গায় সরাসরি বাবুবাবু বলছেন যে এই শিল্পী ঠিক ভাগ হয়ে যায়, এবং সাধারণ দর্শক থেকে শুরু করে বিশেষ করে বলিউডই বলুন বা টলিউডই বলুন, যে কোনো জায়গায় কিন্তু সঠিক ট্যালেন্টকে ঠিক খুঁজে নেয়। আর ঠিক এই জায়গা থেকে আমার চতুর্থ প্রশ্ন আপনার কাছে যাবে। বিশেষ করে আমরা দেখতে পাই যে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি, এই দুটো ব্যাপারের মধ্যে একটা তালমিলের ব্যাপার রয়েছে, এবং অনেকেই দেখা যায়, রেয়ার পার্সেন্টেজে দেখা যায় যে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি দুটোই খুব ভালো গাইছে, এবং তার সঙ্গে সঙ্গে হয়তো এরকম অনেক সময় দেখা যায় রবীন্দ্রসঙ্গীতটা খুব ভালো গাইছে তো নজরুল গীতিটা একটু খারাপ গাইছে, বা নজরুল গীতিটা খুব ভালো গাইছে তো রবীন্দ্রসঙ্গীতটা একটু খারাপ গাইছে। সেক্ষেত্রে আপনি কী বলবেন? এটা অ্যাকচুয়ালি কি দুটো একদম দুই ঘরানার গান। খুব ট্যালেন্টেড যারা শিল্পী আছে তারা হয়তো দুটোই ভালো গান, কিন্তু আমার মনে হয় মানে এই গানের এইগুলোর পারফেকশন, আর্টের অন্তত আমি মনে করি গানের পারফেকশন বলে কোনো কথা নেই। মানে
আমার কাছেই আমি কোনোদিন পারফেক্ট হতে পারবো না আমার গানে। এটাই হচ্ছে আর্ট। যতই আমি ভালো করি মনে হবে কি না এই গানটা আরেকটু ভালো করা যেতে পারে। এটা তো একজন শিল্পী কোনোদিনই আমার মনে হয় না এই দুটো জার আর্টের সমান ভালো করবে, এটা হতে পারে না। কারণ দুটো দুই ধরনের। আমাদের যে রবীন্দ্রসঙ্গীত আছেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, তো উনি এবং ওনার ভাবধারায় যে স্বরলিপিগুলো দিয়ে গেছেন অ্যাকর্ডিং টু সেই স্বরলিপি আমাদেরকে করতে হয়। এবং সেই গানের জন্যে, সেই গান গাওয়ার জন্যে গলায় মিষ্টত্ব আনতে হয়, যেটা মানে দীর্ঘদিন প্র্যাকটিস করবার পর আসে। তারপরে বললাম যে সঙ্গীতের অ আ ক খ শেখার পরে রবীন্দ্রসঙ্গীত কিংবা নজরুল গীতি হতেই পারে না। মানে ওই সমস্ত ইউটিউবাররা একটা সুমিষ্ট শ্রুতিমধুর রবীন্দ্রসঙ্গীত করে দেখাতো লাইভ প্রোগ্রামে, চ্যালেঞ্জ করে বলছি, লাইভ প্রোগ্রামে ওরা একটা শ্রুতিমধুর নজরুল গীতি বা রবীন্দ্রসঙ্গীত করে দেখাক, চ্যালেঞ্জ ছেড়ে দিচ্ছি। লাইভ প্রোগ্রাম পারবে না। রবীন্দ্রসঙ্গীতের গান করার জন্য গানের গলার গাম্ভীর্য, মিষ্টত্ব এগুলো অর্জন করতে হয়। তারপরে ওর যে ভাব, ওর যে উচ্চারণ ভঙ্গি এত সুন্দর, মানে আপনি যতই রবীন্দ্রসঙ্গীত শিখুন না কেন, দীর্ঘকাল শেখার পরে আপনি দেখবেন তাও যেন আমার শেখা হয়নি, আমার যেন এখানে উচ্চারণ হচ্ছে না। আপনি নিজে বুঝবেন, আপনার তো টিচার আপনাকে কারেকশন করবেই। একটা সময় পরে আপনি নিজে নিজের ভুল ধরবেন এবং নিজেও যতই ভালো উচ্চারণ করুন আপনার মনে হচ্ছে ইস এই জায়গাটা আরেকটু ভালো করতে হবে। এই হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। আর নজরুল গীতি হচ্ছে ক্লাসিক্যাল ঘরানা, সেমি ক্লাসিক্যাল ঘরানা। এই গানে এখানে মানে শিল্পীকে গান তৈরি করতে হয় ইনস্ট্যান্ট। যে পারবে সেই হচ্ছে নজরুলগীতির শিল্পী। তাছাড়া হয়তো ওই আমার কি বলে নজরুল সঙ্গীতের যে স্বরলিপির বই আছে সেইটা দেখে আমি করে গেলাম, ওইটা আমি ফলো করলাম অ্যাকর্ডিং টু স্বরলিপি, নজরুলগীতি আমি ফলো করলাম। সেই গান করলে পারে আপনি বাহাবা পাবেন না। যারা নজরুলগীতি বোঝে তাদের কাছে আপনি বাহাবা পাবেন না। আপনার গলার মেজাজ থাকা চাই, আপনার ইনস্ট্যান্ট সুর তৈরি করার ক্ষমতা থাকা চাই, এবং নির্দিষ্ট প্রায় নজরুলগীতি কিন্তু কোনো না কোনো রাগ ফলো করে। তাহলে রাগ আর খেয়াল এইগুলো যত আপনি ভালো শিখবেন, যত বেশি দিন ওর মধ্যে ডুবে থাকবেন, তত আপনি সেই রাগের উপরে সুরটাকে বানাতে পারবেন ইনস্ট্যান্ট। এবং দেখবেন কি আপনার টিচার হয়তো আপনাকে শিখিয়েছে, বহুদিন ধরে আপনি নজরুলগীতির মধ্যে ডুবে আছেন, দেখবেন যে আপনি আপনার শেখানো নজরুলগীতি, আপনার টিচারের শেখানো নজরুলগীতি আপনি গাইছেন, আপনার শিক্ষকের থেকে ভালো গাইছেন। এটা নজরুলগীতিতে সম্ভব। এটাই হচ্ছে রবীন্দ্রসঙ্গীত আর নজরুলগীতির ডিফারেন্স। নজরুলগীতি হচ্ছে সম্পূর্ণ। তাই বলে ওই যে আজকালকার শোনা যায়, অনেকে বলে যে নজরুলগীতি ইচ্ছে মতন গাইলেই হয়। ইচ্ছে মতন গাইলে হয় না, ওর রাগ আছে, তার রিডগুলোকে ফলো করতে হবে। সেটা ইচ্ছে মতন আমি একটা গেয়ে দিলাম, ওইটা হবে না। হ্যাঁ, ওর রাগটাকে ফলো করে গাইতে হবে এবং বেসিক সুরগুলোকে রাখতে হবে, ঠিক ওইগুলো ফলো ঠিক রাখতে হবে। তারপরে আপনি নিজে কাজ করেন। গানের মধ্যে কাজ থাকবে, গানের মধ্যে আপনার অলংকার থাকবে, এগুলো আপনার নিজস্বতা। এবং আপনার সেখানে যত নিজস্বতা থাকবে আপনার নজরুলগীতি তত মনোগ্রাহী হবে। বুঝতে পেরেছি। এবং যারা দর্শকরা এই মুহূর্তে দেখছেন তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে নজরুল গীতি এবং রবীন্দ্রসঙ্গীতের মধ্যে ঠিক কোন জায়গায় ডিফারেন্স রয়েছে। দেখুন, যে কোনো সঙ্গীতই আবেগ দিয়ে পরিপূর্ণ। এবং একদম আমার কথা যেটা বলেছেন, আবেগ ছাড়া গান হবে না, আবেগ লাগবে। সে রবীন্দ্রসঙ্গীত হোক, নজরুলগীতি হোক। রবীন্দ্রসঙ্গীত দার্শনিক ভাব আর নজরুলের হচ্ছে শিল্পীয়ানা ভাব, শিল্প এখানে আছে, এবং দুটোতেই ভীষণ আবেগ লাগবে। বিশেষত কথাগুলো বুঝতে হবে। কথাগুলো না বুঝলে আপনার তো আবেগই আসবে না। কথাগুলো বোঝা প্রথম কাজ। তারপরে গানটা গাওয়ার জন্য শিল্পীর মুডেরও দরকার হয়। সব সময় কিন্তু শিল্পীদের মুড থাকে না গান করবার।
এবং যখন মুড থাকবে তখন শিল্পীর গাওয়া দেখেই বুঝবেন শিল্পী নিজে গেয়ে খুব আনন্দ পাচ্ছেন। আর শিল্পী যখন প্রকাশ করবে, আর শিল্পী যখন আনন্দ পান দর্শকরা বা শ্রোতারাও আনন্দ পেয়ে থাকে, আবেগ লাগে। বুঝতেই পারছেন। আর ঠিক এ জায়গা থেকে শব্দবন্ধ এবং আবেগ কেন বলছেন বলুন তো, তার কারণ আপনারা নিজেরাই বিচার করুন। আপনি সকালে কি খান, আপনি সকালে কি খান, এই দুটো বিষয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তারতম্য রয়েছে, কিন্তু সবগুলোই তো একই শব্দ, শুধু পার্থক্য পজের। আর ঠিক সেই পজ এবং আবেগ এবং শব্দবন্ধ বোঝাই মূল সঙ্গীত। এই আরও আলোচনা নিয়ে আমরা ফিরে আসছি, কিন্তু সময় এখন একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্র্যাক টিভি বাংলা বিশেষ অতিথি। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ট্র্যাক টিভি বাংলায় বিশেষ অনুষ্ঠান বিশেষ অতিথি। আমাদের সঙ্গে রয়েছেন মাননীয় বাবলু সরকার। বাবলুবাবুর কাছে আবারও ফিরে যাব। আমার নেক্সট প্রশ্ন থাকবে আধুনিক সঙ্গীত একদিকে, অন্যদিকে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতি। কোনো এক জায়গায় এই আধুনিক সঙ্গীতের ওপর বেস করে, ভিত্তি করে রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি কি নিউ জেনারেশনের থেকে হারিয়ে যাচ্ছে? খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নিউ জেনারেশন থেকে হারিয়ে যাচ্ছে এই কথাটা একেবারেই ভুল। এখন কথা হলো যে আমাদের দেশে মানে স্টুডেন্টের কথাই যদি বলি আমি, যে আমাদের ক্লাসে, আমাদের যে ক্লাসরুম আছে সেখানে দেখা যায় 10% স্টুডেন্ট খুব ভালো পড়াশুনো করে। তাহলে আমি ভালো স্টুডেন্ট বলতে ওই 10% স্টুডেন্টকে বলবো তো আমি সঙ্গীতের শ্রোতা, তাদেরকে যদি এই 100 ধরি তাহলে 10% আমি ওই 10%কে ওই ভালো স্টুডেন্টের মধ্যে ফেলতে চাইছি, বুঝতে পারছেন? ওই 10% লোকের কাছে রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি কিন্তু হারায়নি, হারাবেও না, তারা ধরে রাখবে। কারণ হচ্ছে এটা হচ্ছে সংস্কৃতি আমাদের বাঙালি বা আমাদের ইন্ডিয়ার যে সংস্কৃতি, ইন্ডিয়ার সংস্কৃতি কি ক্লাসিক্যাল সং, যেটা সারা পৃথিবীতে সমাদৃত। ভীমসেন যোশী, কৌশিকী চক্রবর্তী, এরা এটাকে ধরে রেখেছে। এইবার আমি যদি বলি যে ক্লাসিক্যাল আধুনিক গানের মধ্যে বলছি, সোনু নিগমও ধরে রেখেছে। হ্যাঁ, আমি বলছি যে ওই যদি বলি যে ক্লাসিক্যাল সং হারিয়ে যাচ্ছে, ক্লাসিক্যাল রাগ হারিয়ে যাচ্ছে, এটা কাদের কাছে হারাচ্ছে? ওই 90% লোকের কাছে হারাচ্ছে। তারা তো স্টুডেন্ট বলেই কি, তাদের স্টুডেন্ট হিসেবে কতটা ইম্পর্টেন্ট, গানের শ্রোতা হিসেবে কতটা ইম্পর্টেন্ট, তাদের কাছে হারালেই বাকি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। তাহলে কি আপনি এটা বলতে চাইছেন যে আধুনিক সঙ্গীত বা যারা আধুনিক সঙ্গীত শুনছেন তারা আদৌ গানের সেই সেন্সটা বোঝেন না? না, বোঝেন। আধুনিক গানের তো আলাদা একটা জগৎ আছে। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি আধুনিক, সেটা আগে থেকেই হয়ে এসছে, সেটা আছে। কিন্তু তাই আমি স্বীকার করব না যে নজরুলগীতি এবং রবীন্দ্রসঙ্গীত হারিয়ে যাচ্ছে। ভালো ভালো শ্রোতা যারা, ভালো ভালো গায়ক যারা নিজেকে বিচার করেন, নিজেকে স্বীকার করেন বা দাবি করেন, তারা অন্তত রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতিটা করেন। আমি দেখব আমাদের পশ্চিমবঙ্গে অজয় চক্রবর্তী, স্যার অজয় চক্রবর্তী, হ্যাঁ, উনি তো নজরুলগীতি প্রমোট করেন আজকাল। তারপরে আমাদের ওই তুষার দত্ত নজরুলগীতি প্রমোট করেন। তো আমি কি করে, আমি তো গান বলতে বড় বড় এই সমস্ত এস্টাবলিশড স্বনামধন্য শিল্পীদের কথা বলবো, নাকি ওই ইউটিউবারদের বক্তব্য আমি কনসিডারেশনে নেব? তাদের বক্তব্য আমি মোটেও কনসিডারেশনে নেব না। তাই আমি বলছি যে ভালো শ্রোতা নিশ্চয়ই রবীন্দ্রসঙ্গীত শুনবেন এবং বয়ে নিয়ে যাবেন, এবং তারা চাইবেন আরও ভালো সঙ্গীত হোক। এবং আমি দেখেছি ফেসবুকে যখন একজন খুব ভালো নজরুলগীতি করেন, কত তার বাহাবা আসে, কত তার ভিউজ হয়। তাহলে নজরুলগীতি যদি হারিয়ে যায়, ওই সমস্ত যারা বাহবা দিচ্ছেন তারা নিশ্চয়ই গানটা ভালো বোঝেন। এবং না, আরও একটা বিষয় দেখা যাচ্ছে বাবলু, সেটা হচ্ছে যে ওই রিসেন্ট একটি গান বেরিয়েছে, তা হলো বাগিচায় বুলবুলি, এবং এই গানটি আদৌ যে একটি নজরুল গীতি এটাও কিন্তু অনেকে জানেন না, এবং তারা প্র্যাকটিক্যালি সেই গানটাকে গুনগুন করছেন। আমি কার্যত দেখেছি সোশ্যাল মিডিয়াতে যখন এই গান মানে সবার কাছে পৌঁছে যাচ্ছে, সেই মোমেন্টে কমেন্ট আসছে যে এটা কোন গান। আচ্ছা, এই যে নজরুল গীতি সম্বন্ধে সেন্স কিংবা যে পড়াশুনো, সেটাও কি কোনো একটা জায়গায় হারিয়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে? এই ক্ষেত্রে আমার একটা অজানা থেকে হতেই পারে। যিনি গান বেশি শোনেননি বা নজরুল নিয়ে কোনোদিন ভাবেননি,
তার কাছে এটা হতেই পারে। তবে আমার মনে হয় যে যারা ফেসবুক টুকে এই সমস্ত গানগুলো আপলোড করবেন, তাদের একটা হেডলাইন থাকবে যেটা নজরুলগীতি, বা হয়তো কোনো স্টেজে কেউ করছেন, যিনি করছেন তিনি যেন একটু বলে নেন যে এটা নজরুলগীতি। তাছাড়া বাগিচায় বুলবুলি তুই ছোটোবেলা থেকে শুনে এসেছি যে নজরুলগীতি, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিস নেয়াজি দোল বাগিচায়, হ্যাঁ, এটা শুনে এসেছি। তবে যেটা বললে যে এগুলো আমার মনে হয় না হারিয়ে যাচ্ছে, ভালো শ্রোতা যারা তাদের কাছে ঠিক ঠিক থাকবে আছে, ঠিক থাকবে। এবং এগুলো ছাড়া আমাদের বাংলা সংস্কৃতি কোনোদিন মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারবে না। অনেক বড় কথা। একেবারে অন্তিম লগ্নে আমরা চলে এসেছি এবার বাবলুবাবুর কাছে। একাধারে তিনি শিক্ষক, অন্যধারে তিনি সঙ্গীত শিল্পী এবং নজরুল গীতি তার প্রেফারেন্স, তাই একটি একগুলি গান তো আমরা শুনতেই পারি বাবলুবাবুর থেকে। আচ্ছা, এক্ষুনি শোনাচ্ছি। যেমন নজরুলগীতের কথা যদি বলি, উনি এমন কোনো জীবনের বিভাগ নেই যাকে নিয়ে লেখেননি, গান লেখেননি। প্রায় 4000 গান উনি লিখেছেন। শোনা যায় যে আরও বেশি গান উনি লিখেছিলেন, সেগুলো হয়তো প্রকাশই হয়নি। আচ্ছা, তো যেমন আধ্যাত্মিক হাসির গান, মুসলিমদের নিয়ে গান, তারপরে হিন্দুদের নিয়ে গান, কাব্যগীতি, রাগ প্রধান গান, কি না লিখেছেন, ভজন গান, শ্যামা সঙ্গীত পর্যন্ত লিখেছেন। তো একটা শুধু গানের দিই, যেহেতু বললে, মুসাফির মুসরে আঁখি জল ফিরে চল, আপনারে নিয়া আপনি ফুটেছিল ফুল, আপনি ফুটেছিল ফুল গিয়াছে আপনি ঝরিয়া, মুসাফির মোচরে আঁখি জল ফিরে চল, আপনারে নিয়া। বাবা, নিশ্চয়ই এখন পর্দার ওপরে যারা বসে আছেন তারা নিশ্চয়ই হাততালি দিচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে একটি বিষয় আজকে যেটা বলে শেষ করবো, কিন্তু তার আগে আপনাকে অনেক ধন্যবাদ বাবলুবাবু ট্র্যাক টিভি বাংলার সময় দেওয়ার জন্য, বিশেষ অতিথি অনুষ্ঠানে আসবে। থ্যাংক ইউ। যে কথা বলে শেষ করবো তা হলো, দেখুন, নজরুল গীতি বা নজরুল এই শব্দের মধ্যে অনেক তারতম্য রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক তাৎপর্যতা লুকিয়ে রয়েছে। কি বলুন তো, যখন চারিধারে হিন্দু মুসলমান নানান রকম ধর্ম নিয়ে কথা ওঠে, তখন নজরুল ইসলাম বলেন, আমরা হিন্দু মুসলিম দুই ভাই, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার পা। আর ঠিক এই জায়গা থেকে শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, তিনি হিন্দুদের শ্যামা সঙ্গীত পর্যন্ত গেয়েছেন, শ্যামা সঙ্গীত তিনি লিখেছেন। ভাবুন তবে, নজরুল থেকে শুরু করে রবীন্দ্রনাথ, যারা মহীয়সী মানুষ, তারা পর্যন্ত হিন্দু মুসলিম একাকার করে দেন। আর আমরা কোন নস্বাত মানুষ যারা হিন্দু মুসলিম নিয়ে ক্রমাগত লড়াই করছি। কথা বলেই আজকে স্পেশাল শো শেষ করবো। আর এরকমই শো দেখতে অবশ্যই নজর রাখতে হবে ট্র্যাক টিভি বাংলার পর্দায় বিশেষ অতিথি অনুষ্ঠানে। নমস্কার।